গল্প বলি এসো। আজ শোনাবো তাকাশি শিবশঙ্কর পিল্লাইয়ের লেখা চিংড়ি উপন্যাসের ১২তম পর্ব। যারা শুনছো আমার গল্প, তাদের সকলের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং একটি লাইক দিয়ে দিও। তাহলে শুরু করছি আজ ১২তম পর্ব। চেম্পনকুঞ্জ তখন দিব্যি খেয়ে বলল, সাগরমার নাম নিয়ে বলছি বিশ্বাস কর। পালানি বলেছে কিছু না নিয়েই কারুতাম্মাকে বিয়ে করবে। চাকি বলল, পণ না হয় নাই নিল, কিন্তু তা বলে আমাদের কিছু কর্তব্য নেই? আমরা শুধু হাতে মেয়েটাকে গছিয়ে দেব? তোমার কি চক্ষু লজ্জা বলে কিছু নেই গো? চাকি জবাবের জন্য চেম্পনকুঞ্জের মুখের দিকে তাকিয়ে রইল। পালানি বিনা পণে বিয়ে করতে রাজি হয়েছে, তাতে খুশি না হয়ে মাগি বলে কিনা মেয়েকে শুধু হাতে কেন পাঠাবো? চেম্পনকুঞ্জ চাকির বুদ্ধি বিবেচনা দেখে সত্যি অবাক হয়ে গেল। চাকি তখন কড়া গলায় বলল, চালচুলো নেই, বাউন্ডুলে ওই ছেলেটাকে কিছু না নিয়ে বিয়ে করতে জোর করে রাজি করিয়েছ তুমি। চেম্পনকুঞ্জ এই অভিযোগে একটু ঘাবড়ে গেল। ও বলে উঠল, দূর মাগি, কি বাজে বকছিস? আমি ওকে একটা কথাও বলিনি, ও নিজে নিজেই রাজি হয়েছে। চাকি তখন গম্ভীর হয়ে দার্শনিকের মতো একটা প্রশ্ন করল, এসব টাকা পয়সা কিসের জন্যে? কার জন্যে? আমার টাকা পয়সা কোথায়? মেয়েকে জন্মের মতো একজনের কাছে বিদেয় করে দিচ্ছ, আর পণের টাকাটা দেবে না? আরে ভেলা আপদ রে বাপু, তার যদি টাকাটা দরকার না থাকে? আমি তো তাই জিজ্ঞেস করছি, কার জন্যে তাহলে এই সব টাকা পয়সা? তারপর চাকি অনেক কথা বলল। বুড়ো বয়সে ছেলে ছোকরার মতো সুখে থাকার স্বপ্ন দেখছো তুমি, নতুন তোশক বালিশ বানাচ্ছ, তোমার মুখে আগুন। আমি মরে গেলে সুন্দর দেখে একটা মেয়ে এনে স্বাদ আহ্লাদ মিটিও, কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার একটা কর্তব্য আছে। তারপর বেশ গম্ভীর ভাবে বলল, এসব টাকা পয়সায় আমারও ভাগ আছে। চিম্পনকুঞ্জ হেসে চাকির কথাগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। বলল, হ্যাঁ, তাই তো বলছি, আমরা দুজনেই ভোগ করব। তোশক তো তোরও জন্যে। চাকি ভীষণ রেগে গেল আর চিৎকার করে উঠে চেম্পনকুঞ্জকে গালাগালি করতে লাগলো। চেঁচামেচি বেশি হলে লোকজন এসে জড়ো হবে। চেম্পনকুঞ্জ সত্যিই ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। এবার কারুতাম্মা মার কাছে এসে আস্তে আস্তে বলল, আমার পণের টাকার দরকার নেই মা। তোর দরকার নাই বা রইল, তা বলে মেয়ের বিয়ের সময় তার মা বাপ কানাকড়ি ঠেকাবে না, এ কেমন কথা? লোকে যে আমাদেরকে ছিছি করবে। আর তাছাড়া তোর হাতেও তো কিছু টাকা থাকা দরকার। এক মুহূর্ত চুপ করে থেকে কারুতাম্মা বলল, না, তার আর দরকার কি মা? আমার তো ননদ ভাজ শ্বশুর শাশুড়ি কেউই নেই। তোমরা তো দেখে শুনে সেই রকম ঘরেই বিয়ে দিচ্ছ। মেয়ের কথাটা মার মনে খটাং করে লাগলো। তিন কুলে কেউ নেই, এমনি একটা বাউন্ডুলে হাঘরের হাতে মেয়েকে তারা গচ্ছিয়ে দিচ্ছে। মেয়ে নিজে একথা বলতে পারলো? ও একটু চুপ করে থেকে বলল, তা শাশুড়ি ননদ নাই বা থাকলো, গাঁয়ের লোক পাড়া প্রতিবেশী তো আছে। কারুতাম্মা বলল, ওহ, গাঁয়ের লোক কি সব আমার আপনার লোক রে। তারপর বলল, আমাকে কোনো রকমে তাড়াতে পারলে বাঁচো তোমরা। আচ্ছা, তাই সই, কিন্তু যে টাকাটা বাঁচবে সেটা ছোট মিয়াকে দিয়ে দাও। এক মুহূর্ত থেমে কাঁদো কাঁদো গলায় বলল, মা, লোকটা দেউলে হয়ে গেছে। লোকটাকে এমনি ভাবে পথে বসিয়ে দিয়ে আমি কিছুতেই চলে যেতে পারবো না। আমি যদি ওর এই অবস্থায় চলে যাই, তাহলে ও ঠিক মরে যাবে মা। কারুতাম্মার যা কিছু বলার ছিল সব বলে দিল। ওদের মধ্যে যে একটা নিগুড় বন্ধন আছে, তা এই কটি কথায় সব বলা হয়ে গেল। কিন্তু চাকি সেটা ঠিক বুঝতে পারল না। যদি কিছু বুঝতে পারতো, তাহলে মা হয়ে সে অনেক কিছু প্রশ্ন করতে পারত, কিংবা
চাকি হয়তো সবই বুঝেছে, মা যে অন্তর্যামী, মেয়ের ঘৃণা, ভালোবাসার কথা সে সব বুঝতে পারে। সে মেয়ের মনের ভেতরের মনটাকে পর্যন্ত স্পষ্ট করে দেখতে পায়। তাই সব জেনে সে হয়তো চুপ করে রইল। মেয়ের দুঃখ বেদনা চাকি আজ যেন স্পষ্ট করে বুঝতে পারল। একটুখানি চুপ করে থেকে ও বলল, তুই ভাবিস নে খুকি, তোর মা তোকে কথা দিচ্ছে যে সে ওই দেনাটা শোধ করবে, কিন্তু বাবার যে মোটেই গা নেই মা। আমায় কি করতে হবে বল? বাবার টাকা চুরি করেও তোমার এই ধার শোধ করা উচিত, কিন্তু মিনসে জানতে পারলে খুনোখুনি হয়ে যাবে। চাকির তাই টাকা চুরি করার সাহস নেই। চাকি আজ পর্যন্ত এ কাজ কখনো করেও নি। কারুতা মা জিজ্ঞেস করলো, তোমার কি চুরি করতে ভয় করছে? হ্যাঁ, চাকির ভয়ই করে। তাই তো ও হাজার দিব্যি খাওয়ার পরেও টাকাটা পারিকুট্টিকে দিতে পারেনি। মরশুমের গোড়ার দিকটা খুব হাতে টাকা এসেছিল। তখন রোজ যদি তার থেকে কিছু কিছু সরিয়ে রাখতো, তাহলে আজ মিনসের অজান্তেই টাকাটা শোধ করা যেত। কিন্তু কারুতাম্মা ছাড়ল না। ও মাকে ক্রমাগত সাহস জোগাতে লাগলো। ক্রমে চাকিরও মনে হলো, হ্যাঁ, চুরি করাটা কিছু খারাপ নয়। পারিকুট্টির টাকাটা শোধ দেওয়ার জন্য চুরি করলেও দোষ নেই। তাই একদিন ভোরে চেম্পনকুঞ্জ মাছ ধরতে বেরিয়ে গেলে মা আর মেয়ে বাক্স খুলে কিছু টাকা সরালো। সেদিন সারা দিনটা দুজনে খুব ভয়ে ভয়ে কাটালো। রাতে বাড়ি ফিরে চেম্পনকুঞ্জ সেদিনকার টাকাটা বাক্সে রেখে চাবি দিল। সেদিন কত টাকা পেয়েছে চাকি জিজ্ঞেস করলে চেম্পনকুঞ্জ বলল, বাজার খুব খারাপ, কারোরই এখন চিংড়ি মাছ চাই না। তাহলেও কত পেলে? সে তোর জানার দরকার নেই। রোজই মা আর মেয়ে বাক্স থেকে অল্প অল্প করে টাকা সরাতে আরম্ভ করলো। একদিন চেম্পনকুঞ্জ বাক্স খুলে টাকা পয়সা গুনতে আরম্ভ করলো। সেদিন মা আর মেয়ে ভয়ে কাঠ হয়ে রইল। টাকা গুনে চেম্পনকুঞ্জ যখন বাক্স বন্ধ করলো, তখন দুজনেই নিঃশ্বাস ফেলে বাঁচল। চেম্পনকুঞ্জ ওদের ধরতে পারেনি। এরপর একদিন মেয়ে মাকে জিজ্ঞেস করলো, হাতে কত হলো মা? কয়েকদিনের মধ্যেই 70 টাকা জমেছে। বাড়িতে কিছু শুটকি মাছও ছিল, সেগুলো বিক্রি করলে কমসে কম 10-20 টাকা পাওয়া যাবে। টাকা কম হলেও যা জমবে তাই পারিকুট্টিকে দেবে বলে মা আর মেয়ে ঠিক করলো। কারুতাম্মার বিয়ের ব্যবস্থা সব ঠিক হয়েছে। খুব একটা কিছু ঘটাঘটি করার ইচ্ছে চেম্পনকুঞ্জের ছিল না। খরচ যাতে বেশি না হয় সেই দিকেই ও বেশি নজর দিচ্ছিল। পালানির কেউ না থাকায় একদিক দিয়ে বেশ সুবিধেই হলো। কেউ কিছু বলার বা জিজ্ঞেস করার নেই। এই চাই ওই চাই করে হাজারটা দাবি দাওয়াও নেই। পালানির গাঁয়ের মোড়লকে পান সুপারি আর কিছু টাকা দক্ষিণা দিতে চেম্পনকুঞ্জ পালানির সঙ্গে গিয়েছিল। নিজের গাঁয়ের মোড়লকে চেম্পনকুঞ্জ দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করলো। বাস, এইবার গাঁয়ের লোকের মুখ বন্ধ হলো। মেয়ের বিয়ে দিচ্ছে না বলে কি কেচ্ছায় না তারা রটাচ্ছিল। এখন তারা একটা কথাও বলতে পারবে না। চেম্পনকুঞ্জ চাকির সামনে বুক ফুলিয়ে বলল, কিরে, এবার বুঝতে পারছিস তো এই চেম্পনকুঞ্জকে দিয়ে সব কাজই হয়? চাকি পাল্টা জবাব দিল, থাক থাক, আর বাহাদুরি করো না। ভারী তো একটা ছেলে, চাল নেই চুলো নেই, তাই নিয়ে আবার বড়াই করতে এসেছো? আরে মাগি, তুই থাম। যা জানিস না তাই নিয়ে মাতব্বরি করিস না। এরকম একটা ছেলে তুই আমাদের জেলে পাড়ায় একটা বের কর দেখি। অমন জোয়ান ছেলে এ তল্লাটে একটাও নেই, তারপর নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করছে ও। চাকি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এবার তো তোমার পোয়া বারো, মেয়েটাকে বিদেয় করে বেশ মজাই থাকবে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, আমার একটু আরামে থাকার স্বাদ আছে, ঠিক ওই পাল্লিকুন্নাথের কান্ডান কোরানের মতো। চাকি এই সুযোগে বলল, তা তো বুঝলুম, কিন্তু পারিকুট্টির টাকাটা তো আজ পর্যন্ত দিলে না।
মহা বিরক্ত হয়ে চেম্পনকুঞ্জ বলল, কারুতাম্মার বিয়ের কথা উঠলেই ওই টাকাটা শোধ দেওয়ার কথা তোর যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। চাকি শুনে চমকে উঠল কথাটা। ঠিকই তো, যখনই কারুতাম্মার বিয়ের কথা ওঠে তখনই পারিকুট্টির ধার শোধ করার কথাটা মনে পড়ে। কিন্তু চেম্পনকুঞ্জ যে এমন ভাবে জিজ্ঞেস করবে চাকি তা ভাবতে পারেনি। তবু চাকি ভেবেচিন্তে একটা জবাব খুঁজে বার করলো। আমরা তো ছোঁড়াছুরির মতো আমোদ আহ্লাদ করতে যাচ্ছি, কিন্তু ধারটা শোধ করতে না পারলে মনটা কেমন যেন খচখচ করে। আরে, সে কথা আমি ভুলিনি। হাতে যেই কিছু ফালতু টাকা পাবো তক্ষুনি ধার দেনা সব মিটিয়ে দেব। একটু পর বেশ যেন একটা রহস্য উদ্ঘাটনের সুরে সে বলল, দেখ, আমাদের তো কোনো ছেলে নেই। আমি একটা উপায় ঠাউরেছি। পালানিকে আমরা ছেলে করে নিই না কেন? চাকি খুশি হয়ে বলল, হ্যাঁ, পালানি তো আমাদের ছেলের মতোই। চাকি ওর কথাটা ঠিক ধরতে পারেনি। চেম্পনকুঞ্জ তখন সব কথা খুলে বলল, দেখ, পালানির কেউ নেই, তাই বিয়ের পর ও যদি আমাদের ঘরজামাই হয়ে থাকে তাহলে খুবই ভালো হয়। এখন আমাদের দুটো নৌকা আছে, পালানিকে যদি ঘরজামাই করা যায় তাহলে ও আমাদের খুবই সাহায্য করতে পারবে। ছেলেটা ভালো হাল ধরে, সব দিক দিয়েই খুব সুবিধে হয়। তোর কি মনে হয়? চাকি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। মতলবটা ভালোই, ওদের ছেলে নেই, এমনিভাবে ছেলের অভাব মিটবে। তবে একটা সন্দেহ আছে। ও জিজ্ঞেস করল, কিন্তু পালানি কি রাজি হবে? রাজি না হওয়ার কি আছে? কি জানি বাপু, আমার তো মনে হয় না ও রাজি হবে। কোনো জেলের ছেলেকে কি তুমি তার শ্বশুর বাড়িতে থাকতে দেখেছ? কথাটা ভাববার বটে। তাই কিছুক্ষণ ভেবে নিয়ে চেম্পনকুঞ্জ বলল, না, ও থাকতে রাজি হবে। ছেলেটা বড্ড ভালো রে, বড্ড ভালো। চাকি বলল, আর না থাকতে চাইলে? এই তুমি নিজেকেই দেখো না, বিয়ের পর পুরো 2 দিন তুমি কখনো শ্বশুর বাড়ি থাকোনি। আমি থাকিনি আমার বাড়ি ঘর মা বাপ ছিল বলে, পালানি থাকবে তার কেউ নেই বলে। কিন্তু চাকির কেমন যেন বিশ্বাস হচ্ছিল না যে পালানি ওদের বাড়ি থাকতে রাজি হবে। বাবার এই মতলবের কথা কারুতাম্মার একটুও ভালো লাগলো না। মাকে স্পষ্টই জানিয়ে দিল, বিয়ের পর ও কিছুতেই বাপের বাড়িতে থাকবে না। মেয়ের কথা শুনে চাকি হাঁ হয়ে গেল। মেয়েকে বলল, ধন্যি মেয়ে তুই, বিয়ে না হতে হতেই তুই আমাদের ভুলতে চাস। তোকে তাহলে এত কষ্ট করে মানুষ করাটাই আমাদের ঝকমারি হয়েছে। মরদ জুটতে না জুটতেই তোর আমাদের ওপর টান কমে গেল। দেখালি বটে তুই। মার কথাগুলো কারুতাম্মার বুকে গিয়ে তীরের মতো বিঁধল। মা যে ওর কথা এমন ভাবে ঘুরিয়ে নেবে তা ও ধারণাই করতে পারেনি। মা বাপের উপর টান নেই বলে কি ও অমন কথা বলেছে? বিয়ের পর বাপের বাড়িতে থাকায় মান অপমান নিয়ে সে মাথা ঘামাচ্ছে না, কারণ সে তার মায়ের মেয়ে। মায়ের বাড়িতে থাকায় মেয়ের আবার মান অপমান কি? মা যে তাকে কত ভালোবাসে তা তো সে জানে। তারপর রয়েছে ছোট বোন পঞ্চমী, তাকে ছেড়েও তো সে থাকতে পারবে না। যেদিন এ বাড়ি ছেড়ে ও বাইরে পা বাড়াবে সেদিন সেদিন কেমন করে এদের সকলকে ছেড়ে যাওয়ার কষ্ট সে সইবে? তবু তবু এই গা ছেড়ে এর ছোঁয়া থেকে দূরে, অনেক দূরে কোথাও চলে যেতে পারলে সে যেন বাঁচে। কারুতাম্মার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কান্না ভেজা স্বরে বলল, মা, আমি তা বলছি না, তুমি অমন করে বলো না। আমার যে কত কষ্ট হয় এসব কথা শুনলে তা আমি তোমাকে বোঝাতে পারবো না। মা, তুমি আর বাবা ছাড়া আমার আর কে আছে? মা, বলতে বলতে কারুতাম্মা কান্নায় মার কাঁধে ভেঙে পড়ল। চাকি মেয়েকে জড়িয়ে ধরে তার গায়ে হাত বুলোতে লাগলো। চাকি অত শত ভেবে বলেনি, মেয়ে যে ওর কথা শুনে এত কষ্ট পাবে ও তা বুঝতে পারেনি। তাহলে কি ও বলতো? কারুতাম্মা তখনও অঝরে কেঁদে চলেছে।
মেয়ের কান্না দেখে চাকি আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ দিয়েও টপ টপ করে জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে শান্ত হয়ে কারুতাম্মা বলল, আমি আমি এখানে থাকতে চাই না মা। চলো আমরা সকলে অন্য কোথাও চলে যাই, এখান থেকে অনেক দূরে। চলো মা, যাবে? চাকি মিষ্টি গলায় বলল, কি সব আবল তাবল বকছিস? ব্যথাতুর কণ্ঠে কারুতাম্মা বলল, আমি আমি এই সমুদ্রের ধারে থাকলে কারুতাম্মা কি যেন বলতে চায়। চাকি এতক্ষণ ভাবছিল যে মেয়ে তার কথায় কাঁদছে, কিন্তু তা তো নয়। কি যেন একটা বড় রকমের দুঃখ মেয়ের মনে জমাট বেঁধে রয়েছে, কিন্তু সে দুঃখ যে কতখানি চাকি তা জানতে পারেনি। তারই জন্যে মেয়ে কেঁদে সারা হয়ে যাচ্ছে। কারুতাম্মা আবার কাঁদতে শুরু করলো। ফোঁপাতে ফোঁপাতে দাঁতে দাঁত চেপে ও বলল, মা, আমি এখানে থাকলে সমুদ্র শুকিয়ে যাবে, এক্কেবারে শুকিয়ে যাবে। চাকি মেয়ের কথা শুনে চমকে উঠল। মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বলল, ছি মা, অমন সব অলক্ষণে কথা মুখে আনিসনি। মা, তুমি আমার কথা বুঝতে পারছো না। এখান থেকে পালাতে হবে আমাকে, না পালালে আমাকে আর বাঁচতে হবে না। মা, তোমাকে ছাড়া এসব কথা আমি আর কাকে বলবো? কে আমার দুঃখ বুঝবে মা? সত্যি কথা, মনের সব কথা খুলে বলবার লোক কারুতাম্মার মা ছাড়া আর কেউ নেই। তবু কি সব কথা খুলে বলা যায়, না তা সম্ভব? চাকি বলল, ওই মুসলমানটা তোকে মন্তর টন্তর করেনি তো? কারুতাম্মা সঙ্গে সঙ্গে বলে উঠল, না মা, মন্তর টন্তর ও কিছুই করেনি। তারপর একটু চুপ করে থেকে বলল, আচ্ছা মা, আমাদের এই সমুদ্রের ধারে এই রকমের মেয়ে আগে ছিল? কোন রকমের? তুমি কি আমার কথা বুঝতে পারছো না মা? হায় হায় সাগর মা, আমার সোনা মেয়ে এসব কি পাগলের মতো বকছে গো? আমি পাগলের মতো বকছি না মা, আমি এখনো পাগল হইনি। আমি জিজ্ঞেস করছি যে এই রকমের কোনো মেয়ে আমাদের এই গাঁয়ে আগে ছিল কিনা। ওর মনে যে প্রশ্ন বা আশা বেঁধে রয়েছে তা খুলে মেলে কি করে যে মাকে ও বলবে তা কারুতাম্মা বুঝতে পারছে না। যে ধরনের মেয়ের কথা ও মাকে জিজ্ঞেস করছে সে যে কি ধরনের মেয়ে তা ও জানে, কিন্তু ও জানতে চায় এমন কোনো জেলে মেয়ের কথা যে অন্য জাতের ছেলেকে ভালোবেসেছে, এমন ভাবে ভালোবাসাটা অন্যায় জেনেও তার মন থেকে সরিয়ে নিতে বহু চেষ্টা করেও যে প্রেম দিনের পর দিন বেড়ে চলেছে। এমনি কোনো মেয়ে ওর আগে ওদের এই সমুদ্রের ধারে জন্মেছিল কিনা তাই ও জানতে চেয়েছে। যে মেয়ের জীবনের প্রতিটি মুহূর্তে সেই অবৈধ প্রেমে ভরপুর হয়ে উঠেছিল, এমনকি এক মেয়ের বাস্তব কাহিনী কি সেই সমুদ্র তীরের আকাশে বাতাসে মিশে আছে? সে আরো জানতে চেয়েছে এক জেলের মেয়ে অন্য জাতের ছেলেকে ভালোবেসে ব্যর্থ হয়েছে কিনা। ওর মতোই সে মেয়ের জীবন যৌবন ব্যথায় ভরে গেছে কিনা। এই সমুদ্রের ধারের বালিগুলো কোনো প্রেমিকের গানে চৈতন্য পেয়ে শিউরে উঠছে কিনা। সেই রকম মেয়ের কাহিনী কি মা জানে? ওই ধরনের মেয়ে তাদের গায়ে ছিল কিনা তাই সে জানতে চেয়েছে। কিন্তু এসব প্রশ্ন মার কাছে কি করে করা যায়? হতে পারে এই সমুদ্রের ধারে কোনো হতাশ প্রেমিক প্রেমিকা তাদের ব্যর্থ প্রেম নিয়ে ঘুরে বেরিয়েছে। হয়তো কোনো প্রেমিকা ব্যর্থ প্রেম বুকের ভেতর লুকিয়ে মা বাপের কথা মতো আর একজনের কণ্ঠলগ্ন হয়েছে, আর নয়তো সে আত্মহত্যা করেছে একান্ত নিরুপায় হয়ে। কিন্তু কারুতাম্মার মনে হয় তার মতো হতভাগিনী মেয়ে এই সমুদ্রের ধারে আর দেখা যায়নি। সেই একমাত্র মেয়ে যে অন্য জাতের পুরুষকে ভালোবেসেছে। তাদের এই উপকূলে আরো বহু প্রেমের কাহিনী থাকলেও বাস্তবে সেই একমাত্র মেয়ে যে
সেই প্রেমের স্বাদ অনুভব করতে পেরেছে। মেয়েকে অমনিভাবে চুপচাপ ভাবতে দেখে চাকি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কিছু কি খারাপ কাজ করেছিস মা? কারুতাম্মার মনির তখন যা অবস্থা, তাতে মার কথাগুলোর মানে ও ঠিক বুঝতে পারল না। চাকি তখন খুলে বলল, তোদের এখন ডাগর বয়স, এ সময়। কারুতাম্মা এবার বুঝতে পারল মা কি বলতে চায়, কিন্তু সে কথার ও গুরুত্ব দিল না। তবুও বলল, না মা, আমি নষ্ট হইনি। তারপর মার কাছে একটা কাতর অনুরোধ জানালো, মা যেন ওকে রক্ষা করে। কি যেন একটা ভয়ানক ভয় ওর মনে ঢুকেছে। সেই ভয় যেন একটা অতিকায় জন্তুর মতো হাঁ করে ওকে গেলার জন্য এগিয়ে আসছে। এই ভয়ের কালো ছায়া থেকে রক্ষা পেতে হবে, বাঁচতে হবে। মা তখন মেয়েকে কথা দিল যে এই ভয় থেকে সে তাকে বাঁচাবে। বিয়ের দিনই তোকে এখান থেকে পাঠিয়ে দেব। মা মেয়েকে আশ্বাস দিল। কেমন লাগলো তোমাদের পর্বটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, তাহলে আমার ভালো লাগবে। যারা আমার গল্প শুনছো অথচ এখনো সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অফুরন্ত শুভকামনা। আজ আসি, আবার হাজির হব অন্য একটি পর্ব নিয়ে। ভালো থেকো সবাই।